আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে বঙ্গবন্ধু পরিষদের যুক্তরাষ্ট্র শাখার মামলা। করোনার টিকা নিতে গ্রামাঞ্চলে আগ্রহ বাড়ছে, অল্পদিনেই ভয় সংশয় কাটবে আশা স্বাস্থ্য কর্মকর্তাদের। এবং বার্সেলোনার অফিসে পুলিশের তল্লাশি, সাবেক সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ সহ গ্রেপ্তার 4 জন। বিস্তারিত। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় বাংলাদেশ নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রচার করায় যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করা হয়েছে। গত 22 ফেব্রুয়ারি মিশিগান রাজ্যের ফেডারেল কোর্টে যুক্তরাষ্ট্র শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর রাব্বি আলম এ মামলা দায়ের করেন। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শিরোনামে বিতর্কিত প্রতিবেদন প্রচারের পর সারা দেশে নিন্দার ঝড় ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রবাসী বাংলাদেশিরাও। এ ঘটনার প্রতিবাদে গত 22 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ফেডারেল কোর্টে আল জাজিরার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বাদী বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ডক্টর রাব্বি আলম। বাদী করেছে আমরা আল জাজিরা দুটো স্টেটকে, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এবং আল জাজিরা যেটা করেছে সেটাকে বলা হচ্ছে আল জাজিরা ইংলিশ। আমরা রিকোয়েস্ট করেছি ইউনাইটেড স্টেটস ফেডারেল কোর্ট থেকে, we are seeking a relief for an injunctive order from the United States Federal Court effective immediately to stop and remove all this electronics media and print media regardless where they are located at. স্থানীয় সময় সোমবার জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীকে হেয় করার লক্ষ্যেই উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করেছে আল জাজিরা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাষ্ট্র শাখা বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইনুদ্দিন। এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশনের জন্য আল জাজিরার সম্প্রচার বন্ধের জোর দাবি জানান তিনি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এ সময় উপস্থিত ছিলেন। বিপ্লব রায়, এটিএন বাংলা। করোনা মহামারীর টিকা নিতে গ্রামের মানুষের আগ্রহ বাড়ছে, তবে অনলাইনের পাশাপাশি স্পট নিবন্ধনের সুযোগ থাকলে এই আগ্রহ আরও বাড়বে বলে মনে করছেন অনেকে। স্বাস্থ্য কর্মকর্তাদের বিশ্বাস, অল্পদিনেই করোনার ভ্যাকসিন নিয়ে ভয় সংশয় কাটবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের। আদ্দিন সজীবের রিপোর্ট। দেশের মধ্যাঞ্চলের জেলা মানিকগঞ্জ। গণমাধ্যমের কল্যাণে প্রত্যন্ত এই অঞ্চলেও পৌঁছে গেছে করোনার টিকার খবর। কৃষক মোহাম্মদ সকাল সকাল মাঠে হাজির, বললেন মাঠের এই কাজই তাদের সুস্থতার বড় কারণ। করোনায় যে মানুষ মারা যায় এই ভয় আপনাদের নাই? না, এই ভয় আমাদের নাই। আপনাদের এই সাহসের কারণটা কি বলতো? সাহসের গরিব মানুষ জানে, যদি মরি তাই মরুক। ফসলের খেতে যাদের কাজ করে সুখ, ঘরে থাকাটাই যেন তাদের বড় অসুখ। তাই কৃষক কৃষানীরা বলছেন সুযোগ হলেই করোনার ভ্যাকসিন নেবেন তারা। এই ভ্যাকসিনে কে মারা যায়ও নাই, মারা গেলে সে ভয় পাইতো। ভয় নিয়ে কাজ করিনি। ভ্যাকসিনটা নিলে সবারই নিরাপদ, ভালো থাকবো, আগের মতন জীবনটা ফিরে আসবো। আবার করোনার টিকার কথা শোনেননি এমন মানুষেরও দেখা মেলে। কারো কারো ভাবনা, করোনা কৃষকের হয় না। রোদি থাকলে করোনা দূরে থাকে। তাহলে কি আপনি মনে করতেছেন যে ভ্যাকসিনের দরকারই নাই? না, এখানে টিকাটা গেলাম না, মূল্যে মেমন টিকাটার দরকার আছে কি নাই এগুলা ওটা আমরা বুঝি না। বুঝতে চান না একটু? বুঝবো কেন, আমাকে বলে গেলে বলে দেবো কি। তবে গ্রামের অনেক সচেতন মানুষই বলছেন টিকা নিয়ে মানুষের মনে যে ভয় আছে তা বেশি দিন থাকবে না। যদি পাওয়া যায় নিবেন? অবশ্যই, এখনই দেন নাকি আপনি? তো অনেকেই তো নিতেছে, দেখতেছি সবারই সমস্যার সমাধান হইতেছে। এমনিতেই মানুষের মধ্যে যে ভয় সংশয় তৈরি হয়েছিল এই ভ্যাকসিন নিয়ে, সেটা দিনে দিনে কেটে যাচ্ছে। আশা দেখছে মানুষ, স্বপ্ন দেখছে এই বাংলাদেশ তার অগ্রগতি উন্নয়নের দিকে যেভাবে যাচ্ছিল সেভাবেই এগিয়ে যাবে। ধীরে ধীরে খুলে যাবে স্কুল কলেজ, খুলে যাবে সব কিছু, এবং আসবে আগের সেই বাংলাদেশের রূপ, অগ্রগতির রূপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, শুরুর দিকে মানুষের মধ্যে আগ্রহ কম থাকলেও এখন করোনার টিকা নিতে আসছেন প্রায় সব বয়সীরা। যখন সবাই দিতেছে
তখন এই দেখা দেখি সবাই আসবে। প্রথম দিন যেমন আমরা দিছি মাত্র 45 জন, তারপরে 49 জন, এইভাবে করে এখন গতকাল আমরা দিছি হলো 200। হ্যাঁ, এখন মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে টিকার উপকারিতা বোঝাতে ব্যাপক প্রচারণার তাগিদ সচেতন মানুষের। তারা বলছেন এতেই কাটবে ভয়, আসবে সুদিন। আদিন সজীব, এটিএন বাংলা, মানিকগঞ্জ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ 24 বছরের আন্দোলন সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বাঘ ইকো মোটরের আয়োজনে সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণের ত্রিমাত্রিক ভিডিও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় স্পিকার আরও বলেন, নতুন প্রজন্মকে আলোকিত করতে 7 মার্চের ভাষণের পাশাপাশি জাতির পিতার অন্যান্য ভাষণগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রচারের উদ্যোগ গ্রহণ জরুরি। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সোমবার বামপন্থী ছাত্র সংগঠনগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি বিদ্যুৎ ভবনের সামনেই আটকে দেয় পুলিশ। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তারকৃতদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র দলের কর্মসূচির সময় পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে সোমবার পুলিশ স্টাফ কলেজের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ দাবি করেন। একই সাথে জাতীয় প্রেস ক্লাবের নিরাপত্তায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে কর্তৃপক্ষকে আরও সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একজন পুলিশ মানে এক জায়গায় দাঁড়িয়েছিল, তার পিছনে সবাই চলে গিয়েছিল, তাকে যে বড় বড় লাঠিতে পিটানোর দৃশ্যটা সেটাও আপনারা দেখেছেন। চরম ধৈর্যের সঙ্গে তারা মোকাবেলা করেছে। প্রেস ক্লাবে কোনোদিন ভিতরে আমাদের পুলিশ ঢোকে না, এবং সেই দিন যেইভাবে ইট পাটকেল ছুটছিল সেই সময় 2-1 জন হয়তো ঢুকেছে, কিন্তু সাধারণত ঢোকে না। এইটা প্রেস ক্লাবের রীতি অনুযায়ী ঢোকে না। কিন্তু ওইখান থেকে যেইভাবে ইট পাটকেল ছুড়েছিল, যেইভাবে মারামারির সৃষ্টিটা করলো, সেখানেও তাদের তো বোঝা উচিত ছিল যে এটা প্রেস ক্লাবের ভিতরে ঢুকে মারামারি করাটা ঠিক হচ্ছে না। উন্নত দেশেও ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন রয়েছে, সেই আইন ভঙ্গ করলে সেসব দেশেও শাস্তি দেওয়া হয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তবে তিনি এও বলেন, দেশে এই আইনের অপব্যবহার যাতে না হয় সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। সোমবার সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, ছাত্রদল কর্মীরা জাতীয় প্রেস ক্লাবকে ঢাল হিসেবে ব্যবহার করে হামলা চালালে পুলিশ ভেতরে ঢুকতে বাধ্য হয়। আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে এত কথা বলা হয়। পৃথিবীর সব দেশে এই ধরনের আইন হয়েছে কিংবা হচ্ছে, এবং উন্নত দেশগুলোতেও এই ধরনের অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার করা হয় এবং শাস্তির বিধান করা হয়। তবে অবশ্যই আমিও আপনাদের মতো এই আইনের যাতে কোনো অপব্যবহার না হয় সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশে কিছু হলেই বিদেশি দূতাবাসগুলো উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়। এগুলো বন্ধ হওয়া উচিত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী, কয়েকজন কংগ্রেসম্যান ও জাতিসংঘ মহাসচিব সহ অনেকের সাথেই তার বৈঠক হয়েছে। সেসব বৈঠকে কেউ আল জাজিরার প্রতিবেদন বা লেখক মুশতাক আহমেদের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেনি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশ একটা তাজ্জুবের দেশ। একজন মারা গেলেই তখন এটা নিয়ে বিদেশি তারাও এটা নিয়ে খুব উদ্বিগ্ন প্রকাশ করেন। দেশের লোক করুক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিদেশি লোকগুলো এই নিয়ে খুব উদ্বিগ্ন প্রকাশ করেন। এইটা একটা তাজ্জুবের জায়গা। আর আপনারা মিডিয়া ওটার একেবারে যদি আমি বিদেশে উদ্বিগ্ন প্রকাশ করি, কোনো মিডিয়া এটারে আপনার কোনো পাবলিসিটি দিবে না। এই জন্য কেউ উদ্বেগও প্রকাশ করেন। ও লোকে সে এখানে মাতব্বরি করবে কেন? You should stop giving publicity to this sort of, nuisance. বিমা খাতে দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতীয় বিমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, বিমার টাকা গ্রাহকরা যাতে সঠিক ও সময় মতো বুঝে পান সে বিষয়ে আরও যত্নবান হতে হবে। স্বাধীনতা কোনো ব্যক্তি বা দলের একক অবদান নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নিতে চায়। এ সময় স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সরকার পতনের এক দফা আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। মহান সংগ্রাম ও যুদ্ধে যাদের যে অবদান তাকে তুলে ধরতে চাই, তাদের সকলকে সম্মানিত করতে চাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই স্বাধীনতা কোনো ব্যক্তি, গোষ্ঠী, পরিবার বা দলের নয়। আমরা যখন এই সুবর্ণ জয়ন্তী পালন করছি তখন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বের খেতাব বাতিলের চক্রান্ত চলছে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার অফিসে তল্লাশি চালিয়ে ক্লাবের সাবেক সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে কাতালান পুলিশ। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুসারে বার্সার 2 সাবেক এবং বর্তমান ফুটবলারের বিরুদ্ধে অপপ্রচার চালাতে i3 নামে একটি প্রতিষ্ঠানকে ঘুষ দিয়েছিলেন অভিযুক্তরা। আর অভিযোগ আছে, এই কাজের জন্য বার্সার বোর্ডের একাধিক সদস্যকে ফাঁকি দিয়ে প্রায় 1,70,000 পাউন্ডের গোপন চুক্তিও করেন বার্তোমেউ সহ বাকিরা। এসব অনিয়মের তদন্ত করেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। একই সাথে পুলিশকে পূর্ণ সহযোগিতারও আশ্বাস দিয়েছে কাতালান ক্লাবটি। বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালিকে স্বাধীনতার পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধুর ডাকে মার্চে দেশের মুক্তিকামী মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বলেও জানান তিনি। তাই মার্চের গুরুত্ব উপলব্ধি করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। করোনাকালেও নির্দিষ্ট সময়ের আগে গ্রাহকদের কাছে ফ্ল্যাট বুঝিয়ে দিয়ে ক্রেডেন্স হাউজিং লিমিটেড আবাসন খাতে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানই গ্রাহকদের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে না। ইশরাত লিমার রিপোর্ট। রাজধানীর ধানমন্ডি ক্লাবে অনাড়ম্বর অনুষ্ঠানে গ্রাহকদের কাছে গ্যালাক্সি প্রজেক্টের ফ্ল্যাট বুঝিয়ে দিল নির্মাতা প্রতিষ্ঠান ক্রেডেন্স হাউজিং লিমিটেড। 30 মাস সময় নিল করোনাকালে 28 মাসে 9 তলা এই ভবনের নির্মাণ কাজ শেষ করেছে প্রতিষ্ঠানটি। প্রকল্পের লিফট ও জেনারেটর সহ আনুষঙ্গিক সামগ্রীর সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ঠিকাদাররা সময় মতো সবকিছু বুঝিয়ে দেয়। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও ক্রেডেন্স হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর করিম। ডক্টর মাহফুজুর রহমান বলেন, করোনাকালেও নির্দিষ্ট সময়ের আগে গ্রাহকদের কাছে তাদের স্বপ্নের ফ্ল্যাট বুঝিয়ে দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে ক্রেডেন্স। করোনার মাঝে যারা ফ্ল্যাটটি তৈরি করে 2 মাস আগেই হ্যান্ডওভার করলেন, এটা নিয়ে তারা টিকিটের দাবি যায়। কারণ এখন বেশিরভাগ ফ্ল্যাট যারা তৈরি হচ্ছে, যাদের সামনে একটা সাইনবোর্ড টাঙানো যে সরকার থেকে তাদেরকে সময় দেওয়া হয়েছে যে এতদিন ডিলে করলে কোনো কিছু ক্ষতিপূরণ দিতে হবে না। এই সাইনবোর্ড সবগুলি ম্যাক্সিমাম এগুলিতে জায়গায় পাবে। এ সময় নির্মাণ শিল্পের বিভিন্ন কারিগরি বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। এই শিল্পের সাথে জড়িত অন্য প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি যথাযথভাবে রক্ষা করবে বলে আশা করেন এটিএন বাংলার চেয়ারম্যান। ওনার ভবিষ্যতের জন্য এইরকম ভাবে যদি ওনারা মেনটেন করতে পারে, আমার মনে হয় বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ডেভেলপার। গ্রাহকদের হাতে তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটের চাবি তুলে দেন ডক্টর মাহফুজুর রহমান। পরে ক্রেডেন্স হাউজিংয়ের কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের অনুরোধে পছন্দের গান গেয়ে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন তিনি। অনুষ্ঠানে ক্রেডেন্স হাউজিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আল মামুন আজাদ, এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমান ও মাকসুদুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ইশরাত লিমা, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ।
দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে 3 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে 2 বছরের সাজা স্থগিত করা হয়েছে। বাকি 1 বছর ইলেকট্রনিক ট্যাগযুক্ত অবস্থায় কারাগারের পরিবর্তে নিজ বাড়িতেই নজরদারিতে রাখা হবে তাকে। রায় বলা হয়, নিকোলাস সার্কোজি 2014 সালে তার প্রতিপক্ষ এক নেতার বিরুদ্ধে একটি তদন্তের তথ্য পেতে এক ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিয়েছিলেন। আদালত জানিয়েছে এই রায়ের বিরুদ্ধে আপিলের জন্য 10 দিনের সময় পাবেন তিনি। নিকোলাস সার্কোজি ফ্রান্সের প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট যাকে দুর্নীতির দায়ে সাজা পেতে হলো। এ পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের সাথে 1-1 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে রিয়ালের বিপক্ষে শুরু থেকেই পরিকল্পিত ফুটবল খেলে সোসিয়েদাদ। যদিও 21 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় জিনেদিন জিদানের দল। মারিয়ানো দিয়াজের শট ফিরে আসে ক্রসবারে লেগে। বিরতির পর নাচো মন্ট্রিয়ালের পাসে পর্তুর গোলে পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোরা। এরপর ক্যাসিমিরো আর রদ্রিগোর সহজ সুযোগ নষ্ট করলে হতাশা বাড়তে থাকে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত ১৭তম ম্যাচ খেলতে নামা ভিনিসিয়াস জুনিয়র 89 মিনিটে এনে দেন স্বস্তির গোল। এতে বার্সেলোনাকে পেছনে ফেলে 2 নম্বরে ওঠার সুযোগ হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় 40টি দলের মোট 148 জন আর্চার অংশ নিচ্ছেন। এর মধ্যে রিকার্ভে 68 জন পুরুষ, 30 জন মহিলা এবং কম্পাউন্ডে 30 জন পুরুষ ও 20 জন মহিলা। ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে রিকার্ভ ও কম্পাউন্ডে মোট 10টি ইভেন্টে পদকের জন্য লড়াই করছেন আর্চাররা। মুজিব শতবর্ষ উপলক্ষে শরীয়তপুরের জাজিরা নাওডোবা এলাকায় অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল ম্যারাথন ও উন্মুক্ত কনসার্ট। পদ্মা বহুমুখী টোল প্লাজা সংলগ্ন হাইওয়ে মহাসড়কের পাশে এই ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।